রেমালের আঘাতে ধসে যায় বরিশাল শহর রক্ষা বাঁধের একাধিক অংশ। প্রায় 2 মাসেও সংস্কার না করায় স্থানীয়দের ক্ষোভ। নির্মাণ কাজের ত্রুটিকে দুষছেন পরিবেশবাদীরা। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণে জমি অধিগ্রহণ জটিলতা। 9 মাস আগে জেলা প্রশাসনকে টাকা দিলেও এখনও পাননি মালিকরা। জনবল সংকটের কারণ বলছেন প্রশাসক। এবং 6 মাস ধরে নেই চিকিৎসক, আছে জনবল সংকটও। ব্যবহার না হওয়ায় অলস পড়ে আছে দামি যন্ত্রপাতি। কাঙ্ক্ষিত সেবা মিলছে না ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছে সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে বরিশাল বিভাগ, সঙ্গে আছি আমি শায়লা রহমান ইমা। বিভাগীয় সময়ের সংবাদ জানার আগে জেনে নেব রাজধানীতে কোটা আন্দোলনের খবর। প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধকে কটাক্ষ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে কিছুক্ষণের মধ্যে ছাত্রলীগ যাবে রাজু ভাস্কর্যের সামনে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি এবং মধুর ক্যান্টিনের সামনে আছেন আলামিন তুষার। প্রথমেই সরাসরি যাচ্ছি বাপ্পির কাছে। দুপুর 12টার কিছু পরে শিক্ষার্থীদের রাজু ভাস্কর্যের সামনের যে অবস্থান কর্মসূচি সেটি শুরু হয়েছে। প্রায় 3 ঘন্টা হতে চলল। কোটা সংস্কারের দাবিতে যারা গত কয়েকদিন থেকে আন্দোলন করছেন তাদের আজকের কর্মসূচিটি চলছে। এবং একটু জানিয়ে রাখি, গতকাল যখন গণপদযাত্রা অনুষ্ঠিত হয়, বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে বা রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এরপর শিক্ষার্থীরা বলেছিলেন তারা 24 ঘন্টার জন্য পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। 24 ঘন্টা এক প্রকার সময় দিয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি গত রাতেই পরিস্থিতি একটু পরিবর্তন হয়ে যায়। শিক্ষার্থীরা দাবি করছেন, আন্দোলনরত কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল একটি সংবাদ সম্মেলনে কথা বলেছেন কোটা সংস্কার নিয়ে যে চলমান আন্দোলন, সেই আন্দোলন নিয়ে তিনি এই শিক্ষার্থীদেরকে অপমানসূচক বক্তব্য রেখেছেন এমন দাবি করে শিক্ষার্থীরা বলছেন যে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য তুলে নিতে হবে। পাশাপাশি তাদের যে এক দফা দাবি যৌক্তিক কোটা সংস্কার, সেটি তারা কিন্তু একইভাবে তারা জানিয়ে যাচ্ছেন। এবং আমি একটু বলে রাখি যে রাজু ভাস্কর্যের সামনে একটু পরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা এসে এখানে অবস্থান নিচ্ছেন। এখন যদি একটু জানিয়ে রাখি যে শিক্ষার্থীরা বলছেন, এখন পর্যন্ত আমি এই কথা বলতে বলতে যেটুকু বুঝতে পারছি যে শিক্ষার্থীরা এখান থেকে উঠে হয়তো ক্যাম্পাসের মুখে যাবেন, হয়তো ক্যাম্পাসের দিকে যাওয়ার তারা একটি ঘোষণা দিয়েছেন আমি যতটুকু শুনতে পেরেছি। এবং একটি কথা জানিয়ে রাখি যে একই জায়গায় অর্থাৎ রাজু ভাস্কর্যে বিকেল 3টায় কিন্তু ছাত্রলীগের একটি প্রতিবাদ কর্মসূচি ছিল এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অবস্থান করছেন। সেখানকার খবর জানবো সহকর্মী আলামিন তুষারের কাছ থেকে। তুষার, রাজুকের সামনে কিন্তু আমার সহকর্মী যেটা বলছিলেন, সেখানে কিন্তু যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা এখনও অবস্থান করছেন তাদের দাবি নিয়ে। এবং একই সময় অর্থাৎ এই 3টার সময় কিন্তু ছাত্রলীগেরও কিন্তু প্রোগ্রামটি রয়েছে। তারা কিন্তু আসলে এই মুহূর্তে মধুর ক্যান্টিনের সামনে জড়ো হতে শুরু করেছেন। তাদের যখন সবাই আসলে চলে আসবেন, তারা কিন্তু ধীরে ধীরে তাদের জায়গা থেকে তাদের যারা নেতাকর্মীরা সবাই যখন চলে আসবেন, তখন কিন্তু তারা আসলে এখান থেকে আমরা এখন পর্যন্ত যেটুকু জানতে পেরেছি যে তারা আসলে এখান থেকে রাজু ভাস্কর্যের দিকে তারা আসলে এগোবেন। এছাড়াও আসলে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বা এই ধরনের সব কিছুর দিকে কিন্তু আসলে উভয়ই আসলে বারবার আমাদেরকে বলছিলেন যে তারা আসলে দুই দিক থেকেই বলছেন যে কোনো ধরনের সহিংসতা বা এমন কিছু যেন কখনোই না ঘটে। গেল রাতের যে ঘটনা, যে অনেক শিক্ষার্থীরা বিভিন্ন সময় আসলে যারা রয়েছেন তারা আসলে যেই ধরনের স্লোগান দিচ্ছিলেন, সেই স্লোগানের প্রেক্ষিতে কিন্তু সেই স্লোগানটিকে আবার ছাত্রলীগের যারা আসলে নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে এটি আসলে দেশের জন্য এবং স্বাধীনতার জন্য সেটি আসলে বিদ্রূপ স্বরূপ। এবং তার কারণে কিন্তু তারা আসলে পাল্টা প্রতিবাদ কর্মসূচি
কিন্তু তারা দিয়েছেন। এবং আরেকটা কথা বলে রাখি যে তাদের কর্মসূচি, যে ছাত্রলীগের কর্মসূচি কিন্তু আসলে আগে ঘোষণা করা হয়েছিল, পরবর্তীতে কিন্তু যদিও সব একই সময়ে তারপরে কিন্তু আসলে অন্য যেই যারা রয়েছেন অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলনটি হয়েছে তারা কিন্তু তাদের যেই ঘোষণা তারা কিন্তু তার পরে দিয়েছিলেন, যদিও তারা যেমনটা জানি যে তাদেরটা আসলে দুপুর 12টায় শুরু হওয়ার কথা ছিল, তারা কিন্তু আসলে শুরু করতে করতে কিছুটা সময় নিয়েছিলেন। যে ছাত্রলীগেরও আসলে যেই আমাদের যেই আসলে ছাত্রদের যে সংগঠন ছাত্রলীগ, সেটাও কিন্তু তারাও কিন্তু তাদের যে আয়োজনটা সেটাও কিন্তু আসলে কিছুক্ষণ পরে আসলে সেখানে শুরু হবে বলে আমরা যখন পর্যন্ত জানতে পেরেছি, যে যখনই আসলে তারা তাদের নেতাকর্মীরা আসলে এখানে একসাথে জড়ো হয়ে যাবেন, তারপরে আসলে যারা এখানকার এই সংগঠনের যারা সভাপতি এবং সাধারণ সম্পাদক রয়েছেন অর্থাৎ উচ্চ পর্যায়ে যারা রয়েছেন তাদের আসলে ডিসিশন তারা আসলে তারা কিন্তু আসলে এখানকার মাধ্যমেই তারা তাদের ডিসিশন নেবেন যে আসলে তারা কখন এখান থেকে আসলে রাজু ভাস্কর্যের দিকে যাবেন এবং সেখানকার যে পরিস্থিতি, এবং সেখান থেকে আসলে আমরা এই মুহূর্তে জানার চেষ্টা করব যে সাদ্দাম ভাই আসলে কি বলছেন এই ব্যাপারে। আজকে বাংলাদেশ ছাত্রলীগের পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে, বিশেষ করে আমাদের মহান স্বাধীনতাকে কটাক্ষ করা, ৭১-এর গণহত্যাকারীদের পক্ষে সাফাই গাওয়া এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র সমাজের যে ঐক্যবদ্ধ অবস্থান, সেই ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজকে সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আমাদের নেতাকর্মীরা অল্প কিছু সময় পরে সমবেত হবে এবং সেখান থেকে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। আমরা সুস্পষ্টভাবে বলছি, শিক্ষা প্রতিষ্ঠানে যারা নৈরাজ্য তৈরি করতে চায়, রাজাকারদের তোষণ করা রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করতে চায়, তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। আমরা অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি, বিনয়ের পরিচয় দিয়েছি, যৌক্তিক পরিকল্পিত উপায়ের জন্য শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছে। কিন্তু আজকে আমরা মনে করি যে এই আন্দোলন আজকে সম্পূর্ণভাবে এটি রিমোট কন্ট্রোল করছে। যারা আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা লালন করে না, তাদের হাতে এই আন্দোলনের রিমোট কন্ট্রোল চলে গেছে, যে কারণে বাংলাদেশ ছাত্রলীগ রাজনৈতিকভাবে এটি মোকাবেলা করার সিদ্ধান্ত নিয়েছে। যারা নৈরাজ্য করবে, রাজাকারদের তোষণের রাজনীতি বাংলাদেশে যারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমরা এটির মোকাবেলা করব এবং যারা আজকেও এই বাংলাদেশে থেকে আমি রাজাকার বলার হিম্মত দেখায়, তাদের শেষ দেখি বাংলাদেশ ছাত্রলীগ ছাড়বে। যেমনটা আসলে শুনছিলেন দর্শক, আমরা আরেকবার যাবো ওনার কাছে যে আসলে কি কারণে আসলে এই ছিল আসলে এখান থেকে আমার কাছে যে ছাত্রলীগের কর্মসূচি এবং তারা যে রাজু ভাস্কর্যে আসলে মুভ করবেন সেটা কিন্তু তারা জানিয়েছেন। এখান থেকে এই ছিল আমার কাছে সব শেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কোটা সংস্কার আন্দোলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মীবৃন্দ। বিভাগীয় সময়ে আরও থাকছে সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী ভোলার ৮৫টি ব্রিজ ঝুঁকি নিয়ে পার হচ্ছেন বাসিন্দারা। পুনর্নির্মাণের দাবি, আরসিসি সেতু নির্মাণের পরিকল্পনা এলজিইডির। এবার বিভাগীয় সময়ের খবর। ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ধসে গেছে বরিশাল শহর রক্ষা বাঁধের একাধিক অংশ। প্রায় ২ মাসেও সংস্কার না করায় ক্ষোভ জানিয়েছেন নগরবাসীরা। এজন্য নির্মাণ কাজের ত্রুটিকে দুষছেন পরিবেশবাদীরা। তবে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধগুলো সংস্কার ও পুনর্নির্মাণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। বিস্তারিত জানাচ্ছেন অপূর্ব অপু। রেমালের আঘাতে বরিশাল নগরের সিটি মার্কেট এলাকায় ভেঙে চুরে একাকার শহর রক্ষা বাঁধ। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি করে জিও ব্যাগ ফেলেছে বরিশাল পানি উন্নয়ন বোর্ড, তবে তাতে ভাঙন থামেনি। বরিশাল নগরী রক্ষায় শহীদ আব্দুর রব সেনিয়াবাদ সেতু থেকে লঞ্চঘাট পর্যন্ত কীর্তনখোলা নদী তীরের ৫ কিলোমিটার এলাকায় থাকা ১৬ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বাঁধের একাধিক স্থান ধসে গেছে। নির্মাণের পর থেকেই বাঁধ দখল, নৌযান নোঙর, প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে ধস দেখা দিয়েছে। এই বেরিবারটা হিরণ মিয়ার আমলে কাজ হয়েছে, হিরণ মিয়া চলে যাবার কোনো মেরামত কাজ হয় নাই। এটা যদি মেরামত তাড়াতাড়ি না করে তাহলে আরো ক্ষতি হইবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও সচেতন মহল বলছে, নদী রক্ষা বাঁধ টেকসই না হওয়ায় সামান্য দুর্যোগে ফসলি জমি, মাছের পুকুর সহ মানুষের ঘরবাড়ি তলিয়ে প্রতি বছরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যেহেতু ফাটল দেখা দিয়েছে, সুতরাং যেটি করা হয়ে গেছে সেটিকে মেরামত যাতে করা হয় এবং যাতে সেটি রক্ষা পায় তার ব্যবস্থা করা এখনই প্রয়োজন। এদিকে শহর রক্ষা বাঁধ ঝুঁকিতে থাকায় উদ্বেগ জানিয়েছেন সিটি মেয়র, আর সংস্কার ও সমাধানে কার্যকরী উদ্যোগ নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। এই শহরের সাথে আমাদের যাদের সম্পর্ক তাদেরকে প্রত্যেকে আমরা অবগত করছি। বরিশালের এলাকা সুরক্ষার জন্য আমরা নদী ভাঙন রোধে
ব্যবস্থা নিব। পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে রেমালে আঘাতে বরিশাল বিভাগের ৬ জেলার ৩৮৮টি পয়েন্টে ৮০ কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বেবসা জমি অধিগ্রহণের টাকা ৯ মাস আগে জেলা প্রশাসনের কাছে দিলেও এখনও পৌঁছায়নি জমির মালিকদের কাছে। এ কারণে এলাকাবাসীর বাধার মুখে কাজও শুরু হয়নি। জেলা প্রশাসকের দাবি, জনবল সংকটের কারণে টাকা পৌঁছে দিতে পারেননি। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য এবং সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ২০২৩ সালের ২৯ আগস্ট একনেকে অনুমোদন করা হয় পটুয়াখালীর ইপিজেড নির্মাণ প্রকল্পের ৪১০.৭৮ একর জমির ওপর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোরালিয়া গ্রামে নির্মাণ করা হবে এ শিল্পাঞ্চল। প্রকল্পের আওতায় রাস্তা, ড্রেন নির্মাণের পাশাপাশি ৪টি ৬তলা কারখানা ভবন, 3টি 10তলা, 4টি 6তলা আবাসিক ভবন, 1টি 6তলা, 2টি 4তলা অফিস ভবন এবং 2টি অন্যান্য কাজের জন্য ভবন নির্মাণ করা হবে। বিদ্যুৎ সরবরাহের জন্য একটি সাব স্টেশন, একটি হেলিপ্যাড ও কুয়াকাটায় নির্মাণ করা হবে একটি ইনভেস্টরস ক্লাব। তবে বিপত্তি বেঁধেছে জমি অধিগ্রহণ নিয়ে। এলাকাবাসী জানান, প্রায় ১৩০০ মানুষ তাদের জমির ক্ষতিপূরণের টাকার জন্য জেলা প্রশাসকের অফিসে নিয়ম অনুযায়ী কাগজপত্র জমা দিয়েছেন, কিন্তু টাকা দেয়া হচ্ছে না। ক্ষতিপূরণের অর্থ না পাওয়া পর্যন্ত জমি ছাড়তে চান না তারা। গত শনিবার তাদের বাধার মুখে কাজ বন্ধ করে দেয় প্রকল্প সংশ্লিষ্টরা। আজকে যায় শুনানি হইবে, কালকে যায় শুনানি হইবে, ফাইলগুলো ঘোরে, টাকা না দিয়ে তারা বেকুনি আসছে, এই যে রিং বাউন্ডারি দেবে। ফাইল জমা হওয়ার সর্বোচ্চ 1 মাসের মধ্যে এটাকে শুনানি করে একটা সুরাহা দিতে হবে। প্রকল্প পরিচালক জানান, 9 মাস আগেই ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। অফিসকে বলেন, অফিসকে আমরা তো টাকা দিয়েছি, তারা প্রক্রিয়াধীন আসছে, তারা বলতেছে। তবে এ নিয়ে নির্বিকার জেলা প্রশাসক। 9 মাসেও জনবল সংকটের কারণে ক্ষতিপূরণের টাকা জমির মালিকদের কাছে পৌঁছে দিতে পারেনি বলে জানান তিনি। আমরা আবেগের বশবর্তী না হয়ে কাগজপত্র পুঙ্খানুপুঙ্খ যাচাই বাছাই করে আমরা ক্ষতিপূরণের টাকা প্রদান করতেছি। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণ প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১,৪৪৩ কোটি টাকা। ২০২৬ সালের জুনে শেষ হবে প্রকল্পের মেয়াদ। সময় সংবাদ, পটুয়াখালী। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে ভোলার ৮৫টি বেইলি ও আয়রন ব্রিজ। এলজিইডির তথ্য মতে জেলার ১৫৮টি ঝুঁকিপূর্ণ ব্রিজের মধ্যে বেইলি ও আয়রন ব্রিজের সংখ্যা ৮৫টি। এসব সেতুর অধিকাংশেরই নেই নিরাপত্তার রেলিং। দুর্ঘটনা এড়াতে শিগগিরই এসব সেতু পুনর্নির্মাণের দাবি করেছেন এলাকাবাসী। ৬ মাস ধরে নেই নিয়মিত কোনো চিকিৎসক, রয়েছে অন্যান্য জনবল সংকটও। ব্যবহার না হওয়ায় অলস পড়ে আছে দামি যন্ত্রপাতি, যার কারণে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা মিলছে না ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। বাধ্য হয়ে স্থানীয়দের সেবা নিতে যেতে হচ্ছে সদর হাসপাতাল অথবা বেসরকারি ক্লিনিকে। আর সংকট সমাধানে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে দায়সারা জবাব পরিবার পরিকল্পনা বিভাগের। পলাশ রায়ের পাঠানো তথ্য এবং শামীম হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। ওয়ার্ডে খালি পড়ে আছে বেড, কোনো কোনো কক্ষ আবার একবারে ফাঁকা। যন্ত্রপাতিগুলো রাখা হয়েছে একপাশে স্তূপ করে। বিশ্বজ্জার ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে রয়েছে আধুনিক অপারেশন থিয়েটার সহ সব ধরনের সুযোগ সুবিধা, অথচ নেই অ্যানেস্থেশিয়ার ডাক্তার। এ কারণে 10 বছর ধরে হয় না সিজারিয়ান অপারেশন। বছরের পর বছর ব্যবহার না হওয়ায় হাসপাতালে তৈরি হয়েছে ভুতুড়ে পরিবেশ। সবশেষ গত 6 মাস ধরে একমাত্র মেডিকেল অফিসার পদটি শূন্য হওয়ায় প্রায় সব ধরনের সেবা থেকেই বঞ্চিত স্থানীয় প্রসূতি ও শিশুরা। অতিরিক্ত দায়িত্ব দেয়ায় 2 জন চিকিৎসক সপ্তাহে পালাক্রমে 2 দিন আসলেও অন্য দিনগুলোতে মেলে না কোনো সেবা। বাবুরে ডাক্তার দেখাবো, বাবুর মায়ের ডাক্তার দেখাবো, এখন বাবু আইয়ে দেখি ডাক্তার নাই। সেবা কার্যক্রমে অনেক ব্যাহত হচ্ছে, অনেক রোগীদের অনেক ভোগান্তি হচ্ছে। আমার জনবল সংকট, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারে অবহিত করা হয়েছে। স্টাফের সমস্যা, মেডিকেল অফিসার নাই, পিয়ন নাই, ড্রাইভার নাই, আয়া নাই। কত লোক চলে গেছে এখান থেকে। গতকালকে আসছিলাম, নর্মাল ডেলিভারি করতে আসে, এরকম যদি ডক্টর না থাকে, কোনো নার্স না থাকে, তাহলে কিভাবে চলবে? আর শুধু মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে বলে দায়সারা জবাব পরিবার পরিকল্পনা বিভাগের। একজন ডিস্ট্রিক্ট কাউন্সিলর, একজন এমও ক্লিনিক যদি আমাদের এখানে পদায়ন করা হয়, সেটা ডিপার্টমেন্টের বিভাগীয় কার্যক্রম আরও ভালো চলবে। সে বিষয়ে আমরা অধিদপ্তরকে জানিয়েছি। অধিদপ্তর থেকে
আশা করি অচিরেই একজনকে পদায়ন করা হবে। পদায়ন করলে এখানে সিজারিয়ান সেকশনে আমরা করতে পারবো। 2005 সালে যাত্রা শুরু করে ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। প্রতিদিন 100-র বেশি রোগী এখান থেকে চিকিৎসা সেবা নেন। সময় সংবাদ, ঝালকাঠি। পটুয়াখালীতে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া এবং শিশু রোগীর সংখ্যা। সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে 40টি শয্যার বিপরীতে ভর্তি আছেন 69 জন। ওয়ার্ডে জায়গা না পেয়ে অনেকেই স্থান নিয়েছেন করিডোর ও বারান্দায়। এদিকে একই অবস্থা ডায়রিয়া ওয়ার্ডে। হাসপাতালে 20টি শয্যার বিপরীতে চিকিৎসা নিচ্ছেন 36 জন। এছাড়া শ্বাসকষ্ট, নিউমোনিয়া সহ অন্যান্য রোগীদের ভিড় বাড়ছে। বাড়তি রোগী আসায় হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রেমালের আঘাতে ধসে যায় বরিশাল শহর রক্ষা বাঁধের একাধিক অংশ। প্রায় 2 মাসেও সংস্কার না করায় স্থানীয়দের ক্ষোভ। নির্মাণ কাজের ত্রুটিকে দুষছেন পরিবেশবাদীরা। পটুয়াখালীতে ইপিজেড নির্মাণে জমি অধিগ্রহণ জটিলতা। 9 মাস আগে জেলা প্রশাসনকে টাকা দিলেও এখনও পাননি মালিকরা। জনবল সংকটের কারণ বলছেন প্রশাসক। এবং 6 মাস ধরে নেই চিকিৎসক, আছে জনবল সংকটও। ব্যবহার না হওয়ায় অলস পড়ে আছে দামি যন্ত্রপাতি। কাঙ্ক্ষিত সেবা মিলছে না ঝালকাঠি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রংপুর বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।